নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শিত এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি। পশ্চিমবঙ্গের ভোট আপনারা জানেন যে প্রথম দফা হয়ে গিয়েছে, আর কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় দফার ভোট, এবং সেখানে দাঁড়িয়েই একদম সরাসরি দেশের প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকেই চলে এসেছেন পশ্চিমবঙ্গে, এবং ভোট প্রচার করাটা যতটা না উদ্দেশ্য, রীতিমতন সম্পূর্ণ সাংগঠনিক ভাবে সম্পূর্ণ বিষয়টাকে পর্যবেক্ষণ করা, এটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। যে বাংলাটাকে কেন দখল করতে পারছে না ভারতীয় জনতা পার্টি, 2021-এও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু এত দূর পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাইনি 2026-এ যে পরিস্থিতিটা তৈরি হয়েছে। তো আজকের যে মূল বিষয়টা, যে বারংবার একদম মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মী সমর্থক তাদেরকে হুমকি দেওয়া, রীতিমতন কিন্তু অমিত শাহের একটা বক্তব্য রাখার প্যাটার্ন হয়ে গিয়েছে, এবং তিনি বলছেন যে 5 তারিখের থেকে রীতিমতন টিএমসির যে গুন্ডা, তিনি যা বাক্যবন্ধ ব্যবহার করেছেন, টিএমসির গুন্ডা বাহিনীকে তিনি উল্টো করে ঝুলিয়ে রেখে সোজা করবেন। दीदी के गुंडों को कहकर जाता हूं 29 तारीख को घर के बाहर मत निकलना। आराम बाग वालों को परेशानी की तो 5 तारीख के बाद उल्टा लटका कर सीधा करने का। তো এই যে বক্তব্য রীতিমতন কিন্তু এই মুহূর্তে ভাইরাল, এবং আপনাদেরকে শুনিয়েছিলাম যে অমিত শাহ বারংবার পশ্চিমবঙ্গে আসছেন এবং তিনি সেই কথাগুলোই বলছেন, যে কথাগুলো কিন্তু বেশ খানিকটা শিক্ষিত বাঙালি, মধ্যবিত্ত বাঙালি তাদেরকে আঘাত করে। অর্থাৎ পশ্চিমবঙ্গের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যদি কেউ বিরোধীও হন, হয়তো হতে পারে সিপিআইএম এর ভোটার, হয়তো হতে পারে কংগ্রেসের ভোটার, কিন্তু তারাও কিন্তু কোনোভাবেই এই যে ए दीदी कान खोलकर सुन लो, ए दीदी आंख खोल कान खोल कर सुन लो। ए दीदी आंख खोल कान खोल कर सुन लो। এই যে কথা, কিংবা দিদি ও দিদি 2021 সালে একদম নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী যেভাবে বলেছিলেন, সেগুলোকে কিন্তু খুব একটা ভালোভাবে নেয় না। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি মুহূর্তে একদম সরাসরি পশ্চিমবঙ্গের যে ভোট হয়ে গিয়েছে 152টা কেন্দ্র থেকে, কিন্তু যে খবর আপনাদেরকে জানিয়েছি গতকালই, যে ভোটের পরবর্তী খবর কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অবশ্যই সরকারের পক্ষে ভোট দিয়েছে। গ্রামগঞ্জের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট পড়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। অবশ্যই বেশ কিছু জেলাতে, 16টা জেলার মধ্যে বেশ কিছু জেলাতে বিজেপির যেমন একটা এজ রয়েছে, বিজেপি জিতবে সেই জেলাগুলোতে, ভালো পারফর্ম করবে সেই জেলাগুলোতে, সেরকম যেমন একটা প্রেক্ষাপট রয়েছে। কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত বেশ কিছু জেলা, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেসও বেশ ভালো ফলাফল করবে, সেই জায়গাটাও কিন্তু এই মুহূর্তে প্রতিষ্ঠিত। অবশ্যই সমস্তটা বিস্তারিত ব্যাখ্যা করে বলবো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, অবশ্যই গুরুত্বপূর্ণ ভাবে আপনাদের সামনে রাখবো। সমস্তটা রাখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের জানাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে কিন্তু সম্পূর্ণটা দাঁড়িয়ে রয়েছে 29শে এপ্রিল এবং 4ঠা মে, এই দুটো তারিখের মধ্যে। তার কারণ 29শে এপ্রিল ভোট শেষ হচ্ছে দ্বিতীয় দফা, এবং 4ঠা মে গণনা শুরু হচ্ছে। এবং অবশ্যই বাদবাকি 4টে রাজ্য, তামিলনাড়ু, আসাম, কেরল, এই প্রত্যেকটা রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেরও কিন্তু ভোট গণনা শুরু হবে। কিন্তু এই ভোট গণনার মধ্যে সবার চোখ যদি কোথাও থেকে থাকে, তাহলে সেটাই কিন্তু পশ্চিমবঙ্গ। কারণ আসামের রেজাল্ট আপনারা অনেকটাই আন্দাজ করতে পারছেন, আসামে আবারও বিজেপি সরকার ফিরতে চলেছে, তেমনই কিন্তু একটা খবর ওঠে বেড়াচ্ছে অলরেডি। এবং তামিলনাড়ুতে আবারও ডিএমকে সরকার ফিরতে চলেছে। কেরালার ক্ষেত্রে একটা চেঞ্জ হচ্ছে এইবারে, তেমনই কিন্তু খবর রয়েছে, এলডিএফ সরে গিয়ে ইউডিএফ সরকার আসছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বিজেপি কি দখল করতে পারবে, যেটা একদম ভেতরের খবর, সূত্রের খবর, যে বারংবার অমিত শাহ যে জায়গাটায় সাংগঠনিক মিটিং গুলোতে খবর দিচ্ছেন যে 110 থেকে 115টা সিট তার হাতে কোনোভাবে যদি এনে দেওয়া যায়, বিজেপির কার্যকর্তারা যদি এই কাজটা করে ফেলতে পারেন, তাহলেই কিন্তু বাদবাকি অনেকটা রাস্তা প্রশস্ত হয়ে যাবে 4ঠা মের পরে। অর্থাৎ আপনারা বোঝার চেষ্টা করুন, 148 হচ্ছে ম্যাজিক ফিগার, 148-এ পৌঁছানোর জন্য আরো 28 থেকে
32টা মতন সিট কিন্তু লাগবে যদি 115 থেকে 120টা মতন সিট বিজেপি পায়। তো সেই সিটগুলোকে ম্যানেজ করবে কিভাবে বিজেপি, সেই প্ল্যানটা কিন্তু অলরেডি অমিত শাহের মাথায় রয়েছে। তেমন একটা প্রেক্ষাপটে নেমেই কিন্তু তারা ভোটে লড়তে নেমেছেন। কিন্তু এই যে 115 থেকে 120টা পর্যন্ত সিট, সেটা পাওয়াটাও কিন্তু বেশ খানিকটা চাপের। তার কারণ এই মুহূর্তের সামগ্রিক পরিস্থিতিটা কিন্তু বেশ খানিকটা এসআইআর পরবর্তী সময় বিজেপির অ্যান্টি হয়ে গিয়েছে। কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি এবং ইলেকশন কমিশনের যে এসআইআর পর্বটা, এই দুটোকে সাধারণ মানুষ কিন্তু একদম সমগোত্রীয় ভাবে দেখছেন, বা তৃণমূল কংগ্রেস এটাকে এভাবেই ব্যবহার করেছে। এবারের ভোটটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে এসআইআর এর ইস্যুর ভিত্তিতে। আপনারা জানেন প্রত্যেকবার ভোটে কিন্তু এই ধরনের ইস্যু খুব একটা থাকে না, যে ইস্যুটার মাধ্যমে সম্পূর্ণ আমরা দেখতে পাই যে বাদবাকি সমস্ত ইস্যুগুলোই আলাদা হয়ে যাচ্ছে। এর আগে আরজি করের একটা অ্যান্টি ইনকামবেন্সি ছিল, এছাড়া আপনারা দেখেছেন সন্দেশখালী যে আন্দোলন তৈরি হয়েছিল, সেখানে একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়েছিল। এরকম বিভিন্ন ইস্যু কিন্তু পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের ভদ্র সমাজ, পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত ভদ্রলোকেরা, তারা কিন্তু এই মুহূর্তে কোনোভাবেই ভারতীয় জনতা পার্টিকে তাদের বিকল্প হিসেবে বেছে নেবেন সেই জায়গাটা তৈরি হয়নি। এবং অবশ্যই বিজেপি কোথাও গিয়ে এখনো পর্যন্ত কিন্তু গ্রামের মানুষের মধ্যে যতটা ঢুকতে পেরেছে, শহরাঞ্চলের মানুষের মধ্যে কিন্তু ততটা ঢুকতে পারেনি। অর্থাৎ প্রত্যেকটা জেলারই একটা গ্রাম রয়েছে, একটা শহর রয়েছে। সেটা বাঁকুড়া সদর হতে পারে, বাঁকুড়া গ্রাম হতে পারে, সেটা বীরভূম সদর হতে পারে, বীরভূম গ্রাম হতে পারে। সেই শহরাঞ্চলের যে ভোট, সেটা কিন্তু এখনো কমপ্লিটলি মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী। অর্থাৎ তারা কিন্তু দরকার হলে তৃণমূল কংগ্রেসের জায়গায় সিপিআইএম কে ভোট দিতে পারে, তারা তৃণমূল কংগ্রেসের জায়গায় আইএসএফ কে ভোট দিতে পারে, কিন্তু কোনো মতেই কিন্তু এই সামগ্রিক ভোটটা বিজেপি মুখী হবে না। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে রাজনীতি, এটা কোনো মতেই হবে না। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যখন প্রথম দফার ইলেকশন হচ্ছে গতকাল, তখন নরেন্দ্র মোদী একদম রামকৃষ্ণ মিশনের যে সন্ন্যাসী তাদের সঙ্গে দেখা করছেন, এবং সেটার একদম লাইভ ভিডিও ফুটেজ প্রত্যেকটা গদি মিডিয়ার চ্যানেলে চালানো হচ্ছে। এটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট রয়েছে। এই যে ভোট ব্যাংককে ক্যাপচার করা, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট রয়েছে। সংখ্যালঘু ভোট ব্যাংক তারা পাবে না, তারা জেনেই ভোটে নামছে, এবং সেই জায়গা থেকে সম্পূর্ণ হিন্দুদেরকে কনসেন্ট্রেট করা নিজেদের দিকে, এইটা কিন্তু একটা উদ্দেশ্য। এবং আপনারা ইতিমধ্যেই হয়তো দেখে ফেলেছেন প্রথম দফা নির্বাচনে যে ইউপি পার্টি, তাদের কিছু একটা করার ছিল, কিন্তু তারা যে কোনোভাবেই খুব একটা পেনিট্রেট করতে পারেনি সংখ্যালঘু যে বেল্ট সেখানে, সেটা কিন্তু কালকে নওদার পরিস্থিতি একদম রীতিমতন হাতে নাতে সেই প্রভাবটা ফেলেছে, সেই ছাপটা ফেলেছে। সুতরাং সংখ্যালঘু ভোট কাটা এবং হিন্দুদের ভোটটাকে একত্রিত করে বিজেপি একটু সুবিধা, একটু স্পেস করে নেওয়া, সেটাও কিন্তু খুব একটা কাজে দেয়নি। অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যেটা এআইএমআইএম করে বলে অভিযোগ ওঠে, বিজেপির হয়ে তারা লড়াইটা করে, সেই কাজটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হুমায়ুন কবিরকে দিয়ে শেষ পর্যন্ত হয়নি, তেমনই সূত্রের খবর। এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা দক্ষিণবঙ্গের ভোটের দিকে। দক্ষিণবঙ্গে অবশ্যই 29 তারিখ ভোট হবে, এবং সেই ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ যেটা প্রেক্ষিত তৈরি হয়ে রয়েছে মানুষের সঙ্গে কথা বলে কিংবা একদম সাধারণ মানুষের জনমত থেকে যেটা উঠে আসছে, যে বিজেপিকে আটকাতে তৃণমূল কংগ্রেসকে মানুষ বেছে নেবে, এটা তাদের একটা শতপ্রণোদিত একটা কিন্তু পদক্ষেপ। এছাড়া এই মুহূর্তে কিন্তু আর কোনো ধরনের কোনো পদক্ষেপ হতে পারে না। কিন্তু অনেক জায়গায় কিন্তু অবশ্যই এরকম একটা সংগঠন তৈরি হচ্ছে যে বামেদেরকে আবার ফিরিয়ে আনা, অর্থাৎ বামেদের পক্ষে ভোট মার্জিন কিন্তু এবারে বাড়বে। সেই জায়গাটাও কিন্তু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, কারণ বামেদেরকে এই মুহূর্তে তৃণমূলের বিকল্প, যারা তৃণমূলের বিকল্প চাইছে, বিকল্প সরকার তো চাইতেই পারে মানুষ, এবং সেটা একদম অ্যান্টি ইনকামবেন্সির জায়গা থেকে, সেই জায়গায় এই এতদিন ধরে কিন্তু মানুষ বিজেপিকে রাখছিল। শিক্ষিত মানুষও কিন্তু একদম রীতিমতন বিজেপির রীতিমতন তাদের বিরোধিতা থাকলেও তারা কিন্তু বিজেপিকে ভোটটা দিচ্ছিল। এবারে কিন্তু দক্ষিণবঙ্গের ভোটের ক্ষেত্রে মূলত
বামেদের গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গায় একটা ভোট পাওয়ার কিন্তু অবশ্যই সম্ভাবনা রয়েছে, এবং ভোট পার্সেন্টেজের দিক থেকে বামেরা কিন্তু দ্বিতীয় পজিশনে আবার উঠে আসবে বিভিন্ন জায়গায়, তেমন খবরও রয়েছে। অবশ্যই 29 তারিখের ভোটের দিকে আমাদের নজর থাকবে। 29 তারিখের ভোট এবং 23 তারিখের ভোট, এই দুটো মিলিয়ে 4 তারিখ কি রেজাল্ট বেরোচ্ছে সেটা আরো গুরুতর একটা খেলা। এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করছেন যে আমরা বিহারের ক্ষেত্রে যে ছবিটা দেখেছিলাম, আমরা মহারাষ্ট্রের ক্ষেত্রে যে ছবিটা দেখেছিলাম, সেটা রাতারাতি বদলে গিয়েছিল কিন্তু ভোট পরবর্তী সময় যখন ইভিএম মেশিন খুললো। আমরা একদম গ্রাউন্ড রিয়েলিটিতে যে ছবিগুলো দেখছি, সেই ছবিগুলোই যে একদম ভোট বাক্সে বাস্তবায়িত হবে সেটা কিন্তু নাও হতে পারে। সেরকম একটা পজিশন বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, সেরকম যদি একদম সম্পূর্ণ খেলাটা সাজানো একটা খেলা হয়, তাহলে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বেশ খানিকটা চাপ রয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য এবং অন্যান্য যে কোনো পার্টির জন্যই। কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, মানুষ স্বতঃপ্রণোদিতভাবে ভোট দিয়েছেন, প্রথম পক্ষেও দ্বিতীয় পক্ষেও দেবেন, এবং অবশ্যই এই মুহূর্তে যে ভোট দান কর্মসূচি সেটা শেষ হওয়ার পরবর্তী সময় 29 তারিখ থেকে 3 তারিখের মধ্যে সম্পূর্ণ স্ট্রং রুম তৈরি হচ্ছে, স্ট্রং রুমে মেশিন গুলো রাখা রয়েছে, সেই জায়গাগুলো সুরক্ষিত থাকছে কিনা সেই সমস্ত কিছু তার পরবর্তীতে ডিপেন্ড করছে 4 তারিখের রেজাল্ট। সুতরাং আমরা দেখবো 4 তারিখকে শেষ হাসি হাসছে। এই মুহূর্তে একদম ধর্মের ভিত্তিতে রাজনীতি, অনুপ্রবেশের ভিত্তিতে রাজনীতি, এই সমস্ত বিষয়গুলো কোথাও গিয়ে কি একদম এগিয়ে থাকছে, নাকি কোথাও গিয়ে বাংলায় এসে আবারও ধাক্কা খেতে হচ্ছে অমিত শাহ মোদীর গুজরাট লবিকে? আপনারা দেখুন, অবশ্যই আপনাদের মতামত কি এই মুহূর্তে প্রকাশ করুন। সমস্তটা মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি এই মুহূর্তে আরো আরেকবার তোলপাড় শুরু হয়েছে, এবং অবশ্যই সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ কিন্তু এখন একটা লাইমলাইটে। তার কারণ পশ্চিমবঙ্গের রাজনীতির উপর নির্ভর করছে কিন্তু বহু রাজনীতি। তার কারণ 2026 পেরোলেই 27-এ রয়েছে সবচেয়ে বড় স্টেট, যেটা 2029-এর আগে সবচেয়ে বড় লড়াই, একদম উত্তরপ্রদেশের বিধানসভা ভোট। সেখানে অখিলেশ যাদব কিন্তু আরো এনার্জি নিয়ে তাহলে কাজ করবেন আগামী 1 বছর, যদি পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখনো পর্যন্ত ট্রেন্ড তেমন বলছে, সমীক্ষা তেমনই বলছে। শেষ কথা, কি হিসাবে ইলেকশন কমিশন সম্পূর্ণ বিষয়টাকে সাজাচ্ছে, কি হিসাবে রেজাল্ট বেরোচ্ছে, সমস্তটা দেখে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।